আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী। এদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ডক্টর ইউনূস। জানাবো মানবাধিকার আর যেন লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি বলছেন উপদেষ্টা আদিলুর। এবং সর্বশেষ জানাবো বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যেমন ভারতের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, তেমনি ভারতও উচিত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশ যে একটি বীর জাতি, এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার ১৬-১৭ বছরের স্বৈরাচার শাসনে কেউ একটু শব্দ করতে পারতো না। বাংলাদেশের মানুষ কি চাইতো আর কি চাইতো না। শেখ হাসিনা তার ধার ধারতো না। মানুষের পিঠ দেওয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল। তিনি বলেন, যারা নিজ দেশের জনগণের উপর অত্যাচার করে, হত্যা করে, আয়নাঘর বানিয়ে বছরের পর বছর আটকে রাখে, তারা দেশ পরিচালনা করবে কিভাবে? কিছুদিন পুলিশ দিয়ে হত্যা, গুম করে দেশ পরিচালনা করেছে, কিন্তু মানুষ জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে। যেমনি ভাবে ব্রিটিশদের তাড়িয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানে তাড়িয়েছে, ঠিক তেমনি ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের বিভিন্ন কমান্ডারের সঙ্গে বৈঠক করেছেন। এটা উদ্বেগজনক, এটা উস্কানি কিনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা ভারত কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন? তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশ জনগণের দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি, এ সংখ্যা আর নেই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক। এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না, নাকি এসব মেনে নিতে পারছে না? শেখ হাসিনা আজ বাংলাদেশে নাই, এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছে না? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ডক্টর ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন তিনি। মূলত এই মাসের শেষের দিকে এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সার্ক রাষ্ট্রপ্রধানের সঙ্গেও একটি ফটো সেশনে যোগ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান ডক্টর ইউনূস। এই বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, নিশ্চয়ই আমরা সাক্ষাতের চেষ্টা করব। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী যদি সার্কের সব রাষ্ট্রপ্রধান একত্র হন ও ফটো সেশনে অংশ নেন, আমি চেষ্টা করব তাদের সঙ্গে সাক্ষাৎকারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক বিষয়ে তিনি বলেন, সার্ক এক মহৎ দেশে গঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না। আমরা সার্কের নাম ভুলে গেছি। আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি। আঞ্চলিক জোট সার্কের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এদিকে ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন সার্ক শীর্ষ সম্মেলন হয়নি। আমরা যদি একত্র হতে পারি তবে অনেক সমস্যার সমাধান হবে। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস উল্লেখ করেন, সার্কের অনুরূপ লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল। ইউরোপের ইউনিয়ন ইইউ পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই জোট অনেক কিছু অর্জন করেছে। একই রকম অর্জন এখনো করতে পারেনি সার্ক। এই প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলো অনেক কিছু অর্জন করেছে। সার্কের কাজ করার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান, কত সুন্দরভাবে এটি কাজ করছে। পাকিস্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অন্য পথ খুঁজে বের করা যেতে পারে,
কিন্তু সার্কের কার্যক্রম অবশ্যই থামানো উচিত নয়। 2016 সাল থেকে খুব একটা কার্যকর নেই সার্ক। ওই বছর পাকিস্তান সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই বছরের 28 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের ভারতীয় সেনা ফাঁড়িতে হামলার পর ভারত ওই সম্মেলনে যোগ দেবে না বলে জানায়। পরে সম্মেলনটি বাতিল হয়ে যায়। সর্বশেষ তখন থেকেই এটি আর খুব একটা কার্যকর নেই। প্রসঙ্গত, জাতিসংঘের তথ্য অনুযায়ী আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম এই অধিবেশনে 24 সেপ্টেম্বর শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মানবাধিকার আর যেন লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি বলছেন উপদেষ্টা আদিলুর। গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেছেন, গণভবন জনগণের ছিল কতখানি, আমরা জনগণের জন্য একটি উন্মুক্ত করেছি। আদিলুর রহমান খান বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে। আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে যেন কাজ করা যায় সে চেষ্টা করছে। শিল্প উপদেষ্টা বলেন, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছিল কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি আর না হয় সেটি নিশ্চিত করব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি এবং ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের উপর অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের স্মৃতি সংরক্ষণ করে এই গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে। এরপর এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শনিবার 7 সেপ্টেম্বর গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরো বলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার উদ্দেশ্যেই আজকে আমাদের প্রাথমিক ভিজিট। স্থাপতি ও শিল্প নিয়ে জাদুঘর নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হবে। এরপর জাদুঘর বানানোর কার্যক্রম শুরু হবে। এছাড়া মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই যেসব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্য এটি জাদুঘর বানানো হবে। তিনি বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সাথে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি, আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালকের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে। বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুইটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন, রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে। বিপরীতে জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের চাপ না দেওয়ার কথা বলছে। রাজনৈতিক বিরোধের ক্ষমা নিয়েও দল দুইটির দৃষ্টিভঙ্গি ভিন্ন আর অপ্রকাশ্য চলছে। বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব লোকের পদায়ন নিয়ে দ্বন্দ্ব, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অবস্থান সুসংগত করা নিয়ে ছাত্রদলের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের বিরোধও অনেকটা প্রকাশ্য। বিএনপির ধারণা, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছে জামায়াত। অবশ্য দু দলের কয়েকজন নেতা মনে করেন, মাঠে আওয়ামী লীগ না থাকায় গণতন্ত্রের স্বার্থে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি। নয়তো জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছিল সেই অবস্থার উদ্ভব হতে পারে। আওয়ামী লীগকে ঠেকাতে 1999 সালে জামায়াতের সঙ্গে জোট বাঁধে বিএনপি। 2001 সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করে। সম্পর্কে উত্থান পতন হলেও জোট ভাঙেনি। 2010 সালে 71-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের বিচার শুরু হলে দলটিকে ছাড়ার জন্য বিএনপি ঘরে বাইরে চাপে পড়ে। তবে বিএনপির শীর্ষ নেতাদের অবস্থানের কারণে জোট ভাঙেনি। আবার মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে জামায়াতের পাশেও দাঁড়ায়নি। 2013 থেকে 2015 সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করে বিএনপি ও জামায়াত। 2018 সালে নির্বাচন নিবন্ধন হারানো জামায়াতের নেতারা বিএনপির প্রতীকে প্রার্থী হন। রাতের ভোট খ্যাত ওই নির্বাচনের পর দু দলের সম্পর্কে ভাটা পড়ে। 2022 সালে দু দল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে যুগপৎ আন্দোলনে নামে। তবে ধরপাকড়ে বিএনপির পাশে থাকছে না অভিযোগে যুগপৎ আন্দোলন থেকে সরে যায় জামায়াত। পরের বছরের অক্টোবরের ফের যুগপৎ আন্দোলনে ফেরে, কিন্তু আগের 10 বছরের মতো 2023 সালের এবং গত 7 জানুয়ারি একতরফা নির্বাচনের পরের যুগপৎ আন্দোলনে ব্যর্থ হয় বিএনপি ও জামায়াত। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালায়। বিএনপি ও জামায়াতকে আন্দোলনের জন্য দায়ী করে ঢালাও মামলায় এবং গ্রেপ্তার করে। 26 জুলাই জামায়াতের নাম উল্লেখ করে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিলেও সর্বস্তরের সাধারণ মানুষের মতো বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সর্বাত্মক অংশগ্রহণ ছিল। বিএনপির 1.5 শতাধিক এবং
জামায়াতের শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। ১ আগস্ট জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায়। মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন। কৌশলে সমালোচনাও করেন দীর্ঘদিনের মিত্র দলটির। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে। এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। রক্ত দাগ মোছেনি, বন্যার দেশ আক্রান্ত। এই সময় কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। ২৬ জুলাইয়ের এই বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতার ৮০% ইতিমধ্যে দখল করে ফেলেছে। ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখেনি। যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে। তারা এই ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না, যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে দলটির সূত্র জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জামায়াতের অবস্থানে অসন্তুষ্ট। দলের সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা হয় বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি নেতাকর্মীরা জানান, আইন, বিচার, সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন সরিয়ে নতুন পদায়ন শুরু করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমাতেও চলছে রদবদল। কিন্তু এসব জায়গায় জামায়াত ঘেঁষা কিংবা তাদের সমর্থকদেরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দল সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপির সন্দেহ তিনিও জামায়াত ঘেঁষা। অন্যদিকে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জামায়াতপন্থীরা। জামায়াতের ৭১-এর ভূমিকা সংবাদ মাধ্যমে দলটির আমিরের বক্তব্য নিয়ে পাল্টা সমালোচনা করেছেন বিএনপিপন্থীরা। জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি সম্প্রতি জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলে বিএনপি সমর্থকরা এর কড়া সমালোচনা করেন। জামায়াতপন্থীরাও পাল্টা জবাব দেন। দলের সূত্রই জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরোধিতার জন্য দলের দিক থেকে সমর্থন এবং নির্দেশনা রয়েছে। গত ২৫ আগস্ট জাতীয় উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়াও বিএনপি ও জামায়াতের অবস্থান ছিল দুই মেরুতে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী নির্বাচন নিয়ে ভাষণে কোনো রোডম্যাপ নেই। জামায়াত ভাষণকে স্বাগত জানায়। তারা সরকারকে আরও সময় দেওয়ার কথা বলছে। জামায়াত সূত্রে ভাষ্য, বিএনপির সঙ্গে আর জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা নেই। আওয়ামী লীগ মাঠে না থাকায় আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি একাই ২৭০ থেকে ২৮০ আসন পাবে। তখন দলটি স্বৈরাচার হয়ে উঠতে পারে। আবার আওয়ামী লীগের শাসনামলে ২০১৪ সালের উপজেলা নির্বাচনের পর থেকে জামায়াত ভোটের রাজনীতি থেকে দূরে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।